লোকসভা নির্বাচনে জোটগত সাফল্য পেলেও নরেন্দ্র মোদীর ভাগ্যে জুটল লজ্জার মুকুট। একা সরকার গঠনের জন্য ২৭২ ম্যাজিক ফিগারের কাছে পৌঁছাতে পারেনি বিজেপি। সরকার গঠনে গত এক দশক ধরে চলমান একচেটিয়া মোদী যুগের অবসান ঘটতে চলেছে। অনেকের মতে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশে আবার ফিরবে সত্যিকারের ডেমোক্রেসি। নাগরিকদের চাপে কোণঠাসা ক্ষমতাসীন বিজেপি মসনদে বসতে নরেন্দ্র মোদীর হাতে বিকল্প না থাকায় নানা শর্ত জুড়ে দিচ্ছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের মতো কিংমেকাররা। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে ভারতে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী প্রতাপশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কারণে জিতেও হেরে গেলেন। দর্শক মণ্ডলী, ঠিকই শুনেছেন, নরেন্দ্র মোদী জিতেও হেরে গেছেন। এর সুনির্দিষ্ট কিছু কারণ রয়েছে। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে এই সম্পর্কিত দুইটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। প্রতিবেদন দুটি যদি আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। কথা না বাড়িয়ে দুইটি ভিডিও প্রতিবেদন শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখে আসুন। লোকসভা নির্বাচনে জোটগত সাফল্য পেলেও নরেন্দ্র মোদীর ভাগ্যে জুটল লজ্জার মুকুট। একা সরকার গঠনের জন্য ২৭২ ম্যাজিক ফিগারের কাছে পৌঁছাতে পারেনি বিজেপি। সরকার গঠনে একসময়ের শক্তিশালী দলটিকে থাকতে হবে শরিকদের দয়ার অপেক্ষায়, করতে হবে দর কষাকষি। কিন্তু দক্ষ সংগঠক একজন নেতার এমন অবস্থা কেন হলো? কেন ধরে রাখতে পারলেন না একক সংখ্যাগরিষ্ঠতা? অগণিত অর্থ, বিপুল লোকবলে তৈরি মোদী ব্র্যান্ডিংও কেন ঠেকাতে পারল না বিজেপির ধস? গত এক দশক ধরে চলমান একচেটিয়া মোদী যুগের অবসান ঘটতে চলেছে। অনেকের মতে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশে আবার ফিরবে সত্যিকারের ডেমোক্রেসি। গুজরাটের মুখ্যমন্ত্রী কিংবা ভারতের প্রধানমন্ত্রী যখন যে পদে ছিলেন, মোদীর পায়ের নিচে ছিল সংখ্যাগরিষ্ঠতার শক্তিশালী ভিত্তি। কাউকে সমঝে চলা কিংবা কোনো কিছুর তোয়াক্কা না করেই দেশটির রাজনীতিতে দুর্দণ্ড প্রতাপে ঘুরিয়েছেন ক্ষমতার ছড়ি। নির্বাচনে বিজেপির এমন লজ্জাজনক অবস্থার পেছনে দায়ী কারণগুলোর অন্যতম হচ্ছে ভারতের ক্রমবর্ধমান বেকারত্ব, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, অতিরিক্ত হারে বাড়তে থাকা ধনী গরিবের বৈষম্য, বিতর্কিত সেনা নিয়োগ আইন সংস্কার সহ বেশ কিছু বিষয়। মুসলমানদের নিশানা করে চালানো ইলেকশন ক্যাম্পেইনের ফলেও অনেক অঞ্চলে মোদী বিমুখ হয়েছে ভোটারদের একটি বড় অংশ। এনডিএ জোটের ৪০০ আসন জয়ের লক্ষ্যে তৈরি উচ্চাভিলাষী স্লোগান আপ কি বার ৪০০ পার আখেরে হয়েছে তাদের ক্ষতির কারণ। পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেলে সুবিধামতো সংবিধান পাল্টে দিতে পারে বিজেপি। অনেকের মনে ছিল এমন আশঙ্কা। যুক্তরাজ্যের চেয়েও আয়তনে বড় রাজ্য ভারতের উত্তরপ্রদেশ। জনবহুল এই প্রদেশটিতে মোদীর দল খেয়েছে সবচেয়ে বড় ধাক্কা। রহস্যময় ব্যক্তিগত ব্র্যান্ডিং, সাধারণ অনুষ্ঠানকে চোখ ধাঁধানো ইভেন্টে রূপ দেয়া সহ নানা কৌশলের উপর নির্ভর ছিল নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা। একটি দুর্বল বিরোধী দল আর বিশাল আকারের চাটুকার গণমাধ্যম ইন্ডাস্ট্রির সহায়তায় গড়ে উঠেছিল বিজেপি নেতার চকচকে ইমেজ। এবারের নির্বাচনের ফলাফল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অনেকাংশেই উজ্জ্বলতা হারিয়েছে ব্র্যান্ড মোদী। এর মাধ্যমে এটাও প্রমাণ হলো সমর্থকরা তাকে যতটা অজেয় আর মহান ভেবেছিল, মোদী আসলে ততটা শক্তিশালী নন। শরিকদের সমর্থনে হয়তো টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর মসনদে বসবেন মোদী, কিন্তু তাকে কষ্ট দেবে লোকসভায় ৬০টিরও বেশি আসন হারানোর বেদনা। কাটা ঘায়ে নুনের ছিটে হয়ে থাকবে ৪০০ আসন জেতার ফাঁপা প্রতিশ্রুতির ফলাফল। শত বাধার মাঝেও কংগ্রেস নেতৃত্বাধীন জোট প্রমাণ করেছে এক দশক ক্ষমতায় না থেকেও ফুরিয়ে যায়নি তাদের দম। বিজেপি সরকার গঠন করলেও মোদীর দলকে পুরোপুরি নির্ভর করতে হবে শরিকদের উপর। সহযোগী দলগুলো কোনো কারণে অবহেলিত বোধ করলে তৈরি হবে জোট ভেঙে পড়ার ঝুঁকি। অপ্রত্যাশিত আর অভাবিত ঘটনার ঘনঘটায় যে কোনো সময় উড়ে যেতে পারে সরকারের ভিত্তি। এমন পরিস্থিতিতে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসলেও মিত্রদের দয়ার উপর দাঁড়িয়ে কতটা কারিশমা দেখাতে পারবেন মোদী, সেটা নিয়ে থাকবে ঘোর অনিশ্চয়তা। শরিকদের চাপে কোণঠাসা ক্ষমতাসীন বিজেপি মসনদে বসতে নরেন্দ্র মোদীর হাতে বিকল্প না থাকায় নানা শর্ত জুড়ে দিচ্ছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের মতো কিংমেকাররা। গুরুত্বপূর্ণ দফতরের পাশাপাশি বিহারের বিশেষ মর্যাদাও রয়েছে লম্বা তালিকায়। এক চুল ছাড় দিচ্ছে না ছোট দলগুলো। বিশ্লেষকরা বলছেন শরিকদের দাবি পূরণই হবে মোদীর। টানা তৃতীয় দফায় ভারতের ক্ষমতায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বেশ চাপেই রয়েছে গেরুয়া শিবির। এনডিএ জোটের ২৯৩ আসনের মধ্যে বিজেপির ২৪০টি, কিন্তু সরকার গঠনের ম্যাজিক ফিগার ২৭২। এ অবস্থায় ক্ষমতায় থাকতে বিজেপিকে মন রাখতে হবে জোট শরিকদের। বিজেপির দুর্বলতার ফায়দা লুটছে শরিকরাও। মন্ত্রিসভা গঠন তো দূরের ব্যাপার, হয়নি শপথও। এর মাঝেই দফতর বন্টন নিয়ে শুরু হয়েছে দর কষাকষি। সাথে বিস্তর শর্ত জুড়ে দিচ্ছেন শরিক নেতারা। এনডিএ জোটে বিজেপির পর সর্বোচ্চ আসন তেলুগু দেশম পার্টি ও জেডিইউর। দলগুলোর নেতা চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারই এখন কিংমেকারের ভূমিকায়, তাই দাবির কমতি নেই তাদের। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে নতুন সরকারের মন্ত্রিসভায় অন্তত ৫টি পদ চান নাইডু। অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পাশাপাশি তার চাওয়ার তালিকায় রয়েছে সড়ক, শিক্ষা, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ দফতরও।
রেলসহ অন্তত 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব চান নীতিশ কুমার। বিহার রাজ্যের বিশেষ মর্যাদা, দেশজুড়ে জাত গণনা আর সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত অগ্নিবীর প্রকল্পের পুনর্বিবেচনার দাবিও এই নেতার। মোদীকে ছাড় দিচ্ছে না ছোট দলগুলো। মাত্র 2টি আসন পেলেও জেডিএস চায় মন্ত্রণালয়ের ভাগ। বিজেপিকে সামলাতে হচ্ছে 7 আসন পাওয়া শিবসেনার একনাথ শিন্ডে, 5 আসন পাওয়া লোক জনশক্তি পার্টির চিরাগ পাসওয়ানের মতো নেতাদের। এদিকে এনডিএ শরিকদের জন্য দরজা খোলা রেখেছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়াও। কাজেই শরিকদের খুশি রেখেই নতুন সরকার গঠন করতে হবে বিজেপিকে, যা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা, কারণ তাতে প্রকাশ্যে আসবে দলটির অন্তর্কুন্দল। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু দুইটি প্রতিবেদন দেখে এসেছেন। আপনারা জানেন যে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারই কিন্তু শপথ নেওয়ার কথা, শনিবারে শেষ শপথ নেওয়ার কথা ছিল, তবে সেই শপথ কিন্তু পিছিয়ে রবিবার করার ঘোষণা দেওয়া হয়েছে এবং এরই মধ্যে কিন্তু নানান জটিল হিসাব নিকাশের মার পেছে পড়েছে এই বড় রাজনৈতিক দলটি, অর্থাৎ বিজেপি কিন্তু সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সেখানে সরকার গঠন করার কথা থাকলেও তারা কিন্তু সেটা করতে পারেনি। অর্থাৎ তাদের যে দাপট ছিল, অর্থাৎ ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি কিন্তু টানা 2 মেয়াদে ক্ষমতার পর এবার টানা 3য় মেয়াদে ক্ষমতা গ্রহণ করতে যাওয়ার আগে 3 বারের আগে তারা কিন্তু একটা বেকাদায়ী পড়ে গেছে। বিশেষ করে নরেন্দ্র মোদীকে এখানে যে বিষয়টি নিয়ে বেকাদায়ী পড়তে হয়েছে সেটি হলো যে তার যে পরিমাণ আসন পাওয়ার কথা ছিল সেটা তিনি পাননি, যার ফলশ্রুতিতে শরিক বা জোটদেরকে কাছে টেনে তাদেরকে নিয়েই কিন্তু তাকে সরকার গঠন করতে হচ্ছে এবং সেই সরকার গঠন করতে গিয়ে তিনি যে বিপদে পড়েছেন সেটি হলো যে বিভিন্ন বড় বড় যে রাজনৈতিক দল আরও রয়েছে, বিজেপি এবং কংগ্রেস ছাড়াও অন্যান্য যে জোট রয়েছে, তাদের মাঝখান থেকে কেউ কেউ কিন্তু আবার মাঝে মাঝে পোল্টি মারতে পারে। অর্থাৎ পোল্টি যদি মারে তাহলে কিন্তু এই নরেন্দ্র মোদী সাহেব কিন্তু বেজায় বিপদে পড়ে যাবেন। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে টানা 1 সপ্তাহ ভোট গ্রহণ শেষে কিন্তু ভারতের লোকসভা নির্বাচনের শেষের ধাপে একেবারে ফলাফল ঘোষণা হয়েছে এবং সেখানে দেখা গেছে যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। আপনারা জানেন যে কংগ্রেসের কিন্তু দায়িত্বে রয়েছে রাহুল গান্ধী এবং রাহুল গান্ধীও কিন্তু মানে সরকার গঠনের একটা গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে শেষমেশ সেটি কিন্তু সম্ভব হয়নি, কারণ তাদের জোটে যারা মানে যাদেরকে তারা টানতে চেয়েছে তারা কিন্তু ইতিমধ্যে নরেন্দ্র মোদীর সাথে যোগ দিয়েছে। তবে এখানে যদি কখনো নরেন্দ্র মোদীর বিজেপি থেকে বের হয়ে আসতে চায়, যে সকল জোট থেকে টেনে তাদের কাছে টানার চেষ্টা করা হচ্ছে, তাহলে কিন্তু ইন ফিউচারে ভবিষ্যতে বিপদে পড়তে পারে নরেন্দ্র মোদী। তার থেকে বড় কথা হলো গুজরাটে কিন্তু নরেন্দ্র মোদীর ভরাডুবি হয়েছে, তার পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু বিজেপি সমর্থিত অর্থাৎ বিজেপি সমর্থিত যে সকল প্রার্থী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন তাদের অনেককেই কিন্তু ফেইলার হতে দেখা গেছে, অর্থাৎ তারা কিন্তু নিজেদের আসনকে টিকিয়ে রাখতে পারেনি। এর ফলশ্রুতিতে নরেন্দ্র মোদীকে নিয়ে যে ধরনের কথা বলা হচ্ছিল, বিশেষ করে ভারতীয় অনেক ইউটিউবারও কিন্তু তার বিরুদ্ধে ভিডিও বানিয়েছেন এবং তার বিভিন্ন অনিয়ম বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডগত 2 মেয়াদে তিনি অনিয়ম করেছেন সেগুলো কিন্তু তারা তুলে ধরেছেন এবং যার ফলশ্রুতিতে তাকে কিন্তু বেকায়দায় পড়তে হয়েছে এবং নির্বাচন পূর্বে যে ধরনের ধারণা করা হচ্ছিল যে নরেন্দ্র মোদীই হবেন প্রধানমন্ত্রী সংখ্যা গরিষ্ঠতা পেয়ে, সেটা কিন্তু সম্ভব হয়নি, যার ফলশ্রুতিতে কিন্তু তাকে অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে প্রধানমন্ত্রী হতে হচ্ছে। দর্শক মণ্ডলী, এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।